প্রকৃতির আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায় গ্রামের সবুজ মাঠে, তার গাছপালাতে, নদী নালায়। শহরের ইটের জঙ্গলে তা খুঁজে পাওয়া দায়। খোলা আকাশের নিচে ধান ক্ষেত, কুঁড়ে ঘর, গ্রামের মেঠো রাস্তা, তার মতো সৌন্দর্য আর কোথাও নেই। এমনই এক গ্রামের নাম আমবেরিয়া। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদ। গ্রামের মানুষ চাষবাস করে আর রূপনারায়ণ নদের মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমানে বাজার দরের সাথে পাল্লা দিয়ে চলার জন্য অনেকেই শহরে কাজের জন্য যাচ্ছে। বিভিন্ন দোকান কিংবা কলকারখানায় কাজ করছে তারা। নদীর ওই পারেই শহর, সেখানে যাওয়ার একটাই পথ, নৌকা করে যাওয়া। নদীর ধারে এক জায়গায় খেয়া ঘাট আছে, সেখান দিয়েই নৌকা পারাপার হয়। হরিহর প্রতিদিন সেই নৌকা করেই শহরে যায়। সেখানে একটা মুদিখানা দোকানে কাজ করে সে। রাতে আবার বাড়ি ফিরে আসে। বাড়িতে তার ছোট্ট পরিবার, তার স্ত্রী ভাগ্যবতী আর তার সন্তান বলয়। একদিন সকালে হরিহর কাজে যাওয়ার জন্য বের হচ্ছে, এমন সময় তার 10 বছরের ছেলে বলয় বায়না ধরেছে সেও তার বাবার সাথে যাবে। বাবা বাবা, আমিও যাব তোমার সাথে, আমাকে নিয়ে চলো না। কি গো, নিয়ে চলো না। না না বাবা, এখন এমন বায়না করতে নেই। আমি যে সেই অনেক দূরে কাজে যাব, বাড়ি ফিরে তোমায় ঘুরতে নিয়ে যাব, কেমন? না না, আমি কিছুই জানি না, আমি তোমার সাথেই যাব। শহর দেখার তার খুব ইচ্ছে। এদিকে হরিহরের তো কাজে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, আর বলয়ও ছাড়তে নারাজ। এই কি গো, কোথায় গেলে? ভাগ্যবতী, কোথায় গেলে গো? উফ বাবা, ডাকের পর ডাক। কি হয়েছে বলো? এই দেখো না, বলাইটা পিছুই ছাড়ছে না। ও আমার সাথে যাবে বলে বায়না করছি, তুমি একটু ধরে নিয়ে যাও কি? আয় বাবু, এদিকে আয়, ঘরে ঢোক বলছি, তাড়াতাড়ি ঢোক। বাবা কাজে যাবে, দেরি হয়ে যাচ্ছে, আর তুই বাবাকে তখন থেকে জ্বালাচ্ছিস। না না, আমিও যাব। আমি যাই না গো, আমি যাই না। একটা চড়ে তোর গাল ফাটিয়ে দেব। যা গিয়ে পড়তে বস। আহ গিন্নি, ও বাচ্চা মানুষ, ওকে এত বকা দিলে হবে? বাবু, দুষ্টুমি করবি না, তাহলে তোর জন্য ভালো ভালো খাবার আনবো। আচ্ছা, তাহলে ঠিক আছে, মনে করে আনবে কিন্তু। এই এই তুমি ওকে না আদর দিয়ে মাথায় তুলছো জানো? এরপর যখন দুষ্টুমি করবে তখন কিন্তু আমাকে আর একদম ডাকবে না। আচ্ছা গিন্নি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। হরিহর প্রতিদিনের মতো আজও কাজে চলেছে। হরিহর কাজকে খুব ভালোবাসে। ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, সে একদিনও ছুটি করেনি। এমনকি শরীর খারাপ হলেও সে কাজে যায়। সে খুব জোরে পা চালিয়ে চলেছে, কারণ এই নৌকাটা যদি সে না ধরতে পারে তাহলে আবার 1 ঘন্টা তাকে বসে থাকতে হবে। 1 ঘন্টা পর পর ওখান থেকে নৌকা ছাড়ে, তাই সে খুব দ্রুত পা চালিয়ে হাঁটছে। তবে হরিহরের খুব একটা নৌকা ধরতে অসুবিধা হয় না, সে আগে থেকেই বের হয়। কিন্তু অনেকেই সময়ে নৌকা ধরতে পারে না। কেউই ইচ্ছা করে দেরি করে না, তবে দেরি হয়ে যায়। তাই খেয়াঘাটে সবাইকেই দেখা যায় খুব দ্রুত পা চালাচ্ছে, যেমন আজ হরিহর করছে। কিন্তু না, দ্রুত পা চালালেও সময়ে সে খেয়াঘাটে আসতে পারল না। সে খেয়াঘাটে এসে পৌঁছে দেখে নৌকাটা সবে মাত্র সেখান থেকে ছেড়ে গেছে।
হরিহর বিরক্ত হয়ে সেখানে বসে পড়ে। এখনো 1 ঘন্টার অপেক্ষা। হরিহর একা নয়, তারপরেই আরো 2-1 জন এসে পৌঁছায়। তারাও দেরি করে ফেলেছে। এখন অগত্যা সবাইকেই অপেক্ষা করতে হবে, কারণ এই পথ ছাড়া শহরে যাওয়ার আর কোনো পথ নেই। হরিহর বসে আছে, তখন রাস্তা দিয়ে যাচ্ছিল কানু। কানু এই গ্রামেরই ছেলে, চাষবাস নিয়েই থাকে। হরিহরকে দেখে কানু এগিয়ে এসে তাকে বলল, কি গো হরিহরদা, আজ অনেক দেরি করে ফেললে? তোমার তো এমন দেরি হয় না। আর বলিস না ভাই, ছেলেটা এমন বায়না ধরলো যে ঘাটে আসতে দেরি হয়ে গেল। একটু তাড়াতাড়ি আসলেই পেয়ে যেতাম। আমিও আসলাম আর নৌকাটাও ছেড়ে দিল। সেই কবে থেকে তোমায় বলছি আমার জন্য একটা কাজ দেখে দাও না। আরে যে কোনো একটা কাজ হলেই হবে, চাষবাসের কাজ আর ভালো লাগে না। চেষ্টা তো করেছি রে, পাশে 2টো দোকানও বলে রেখেছি। কাজকর্মের যা অবস্থা, শহরে গিয়েও লাভ নেই। কত টাকা রোজগার করবি শহরে গিয়ে? খাওয়া দাওয়া যাতায়াতেই শেষ। দেখো না হরিদা, হ্যাঁ সে যাই পারে হোক, হ্যাঁ আমি শহরেই কাজ করতে চাই। হ্যাঁ, গ্রামের চাষবাসের কাজ আমার একদম ভালো লাগে না। আমার অল্প মাইনে হলেও চলবে। কানু আর হরিহর কথা বলছিল, এমন সময় সেখানে এসে উপস্থিত হয় জমিদার বাড়ির একমাত্র ছেলে নগেন্দ্রনাথ মুখার্জি। তার বাবা ইন্দ্রনাথ মুখার্জি ছিলেন এই গ্রামের জমিদার। তিনি মারা যাওয়ার পর জমিদারি উঠে গেছে, কিন্তু তার ছেলে ছোটবাবুকে সবাই একটু সমীহ করে চলে। ছোটবাবু তাদেরকে বসে থাকতে দেখে তাদের কাছে এসে কানুকে বলল, কি দেখার কথা হচ্ছে কানু? এই যে ছোটবাবু, এই হরিদাকে একটা কাজ খুঁজে দেওয়ার জন্য বলছিলাম। গ্রামে চাষবাসের কাজ আর চলছে না তো, তাই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুই এখন কোথায় যাচ্ছিস? যা, সন্ধ্যায় আমার সঙ্গে একটু দেখা করিস। তোর একটা কাজের ব্যবস্থা আমি ঠিক করে দেবো। যা যা যা, চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখন তাহলে আসি। হরিহরের বাড়ির ঠিক পেছনেই একটা জমি রয়েছে, প্রায় 5 বিঘার মতো। হরিহর যেহেতু শহরে থাকে, তাই নগেন্দ্রনাথ মুখার্জি মানে ছোটবাবু ওই জমিটা কেনার জন্য হরিহরকে বলে, কিন্তু হরিহর সেটা দিতে রাজি হয়নি। আজ আবার ছোটবাবু তাকে একই কথা বলে। কি হরিহর, ওটার কিছু ভাবনা চিন্তা করলে? দেখো, তোমার ওই 5 বিঘা জমিটা পেলে আমার একটু সুবিধা হয়, বুঝলে? তোমার জমির জন্য তুমি ন্যায্য দাম পেয়ে যাবে, সেটার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। না না ছোটবাবু, বাবা মায়ের শেষ স্মৃতি বলতে ওই জমি আর ভিটেটাই আছি। আমি ওটাকে বেচতে পারবো না। শহরের লোকের কাছে কাজ করি, কাল যদি কাজ না থাকে তবুও জমিটা থাকলে চাষ করে 3 পেট চালিয়ে নিতে পারবো। আরে হরিহর, তুমি ও নিয়ে চিন্তা করো না। তোমার কাজ না থাকলে আমি তোমায় কাজ পাইয়ে দেবো। আমি তো আছি নাকি? হ্যাঁ, আমি একটা ঠিক ব্যবস্থা করে দেবো, তুমি ও নিয়ে চিন্তা করো না। না না ছোটবাবু, ও জমি আমি বেচবো না। নৌকা এসে গেছে, আমি এখন আসি, কাজে দেরি হয়ে যাবে। এই বলে হরিহর নৌকায় উঠে পড়ে। ছোটবাবু রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলায় কানু কাজের খোঁজে ছোটবাবুর বাড়িতে গিয়ে হাজির হয়। কানুর প্রথম থেকেই চাষবাসের প্রতি কোনো ইচ্ছা নেই,
একটু অলস প্রকৃতির। শুধু অলস নয়, সে ছিল প্রচণ্ড লোভী। চাষবাসের কাজ করতে গেলে একটু ঘাম তো ঝরাতেই হয়, কিন্তু কানু সেটা করতে চায় না। তাই সে শহরে কাজ খুঁজছিল। আর এখন কাজের খোঁজে ছোটবাবুর বাড়িতে এসেছে। জমিদার বাড়ির অন্দরমহলে গিয়ে কানু ছোটবাবুকে দেখতে পায়। সে বলে, ছোটবাবু, বলেছিলাম না সেই কাজের জন্য, তাই একটু এসেছিলাম আর কি। ও কানু, এসেছিস? আয় আয় আয়, বস বস, এখানে বস। তা আমি ভাবলাম তোকে না আমি আমার কাছে কাজে রেখে দেবো। তেমন কিছু কষ্টের কাজ না, খালি আমার জমিগুলো একটু দেখভাল করতে হবে। হ্যাঁ ছোটবাবু, পারবো পারবো। আমি তো এমন ধরনের কাজ খুঁজছিলাম। এই নে 5,000 টাকা, তুই এটা রেখে দে। আর কাল সকাল থেকে তুই আমার সাথেই থাকবি। যা যা কাজ দেবো তাই তাই করতে হবে কিন্তু। 5,000 টাকা? এত টাকা? এত টাকা তো আমি বাপের জন্মেও দেখিনি। হ্যাঁ 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 ছোটবাবু, হ্যাঁ পারবো পারবো। আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। শোন কানু, তুই সকালে যার সঙ্গে কথা বলছিলি রে, ওই হরিহর, ওর না ওই বিঘে 5 জমি রয়েছে। ওটা আমার যেমন করেই হোক লাগবে। তুই এক কাজ কর, তাড়াতাড়ি কাজে লেগে পড়। ঠিক আছে ছোটবাবু, আমি হরিহরকে যেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে ঠিক রাজি করিয়ে ফেলবো। আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা আমি কেন করব কানু? 5,000 টাকা কি তোকে মুখ দেখতে দিলাম? চিন্তা তো করবি তুই। রাজি করানোর দায়িত্বটাও তোর। আচ্ছা, আমি আসছি। কানু এতে বিন্দুমাত্র বিচলিত হয় না, বরং মৃদু হাসতে হাসতে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যায় সে। পরদিন সকালে চেঁচামেচির শব্দে বলয়ের ঘুম ভেঙে যায়। সে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে তার বাবা হরিহর কানুর সাথে কি যেন একটা নিয়ে ঝামেলা করছে, আর তার মা একটু দূরেই দাঁড়িয়ে আছে। বলয় চুপচাপ সেখানে দাঁড়িয়ে তাদের সব কথা শুনতে থাকে। দেখ কানু, আমি আমার জমি বিক্রি করব না ফেলে রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর ছোটবাবু, ওনাকে তো আমি অনেকবারই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আজ আবার তোকে পাঠিয়েছি রাজি করানোর জন্য। কি আর করবো দাদা, তোমাকে তো কতদিন ধরে বললাম একটা কাজ খুঁজে দাও। তুমি শহরে যাও, শহরে কত কাজ, দিলে না। তাই ছোটবাবু আমাকে এই কাজটা দিল। এখন এটাই আমার কাজ। তুমি জমিটা বিক্রি করে দাও। তুমি জমিটা বিক্রি করে দাও। এই কানু, তুই আবার কি করবি? হরিদা, ছোটবাবু কিন্তু খুব একটা ভালো লোক নয়। আসি গো দাদা। কানু সেখান থেকে চলে যায়। হরিহরের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ভাগ্যবতী হরিহরকে আশ্বাস দিয়ে বলল, কি গো, তুমি এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। দেখো, পাড়ায় তো রতন কাকা, গোপাল খুড়ো সবাই আছে। তুমি একবার ওদের সাথে কথা বলো না। জোর জুলুম নাকি? হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আজ সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ওদের সাথে এই ব্যাপারে একবার কথা বলতে হবে। ওদের সবাইকে জানানো দরকার। হরিহর কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বলয় দাঁড়িয়ে থেকে ব্যাপারটা দেখে ভালোই বুঝতে পারে
কি নিয়ে কানু আর তার বাবার ঝামেলা হচ্ছিল। তাদের সুখের সংসারে যেন একটা ভয়ের আতঙ্ক নেমে আসে। কারণ ছোট বাবু ভালো লোক নয়, তার হাতে অর্থ আর লোকজনের অভাব নেই। কানু প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ছোটবাবুর কাছে পৌঁছায়। সেখানে গিয়ে সব কথা খুলে বলে সে। সব শুনে ছোটবাবুর চোখ দুটো লাল হয়ে যায়। রাগে দাঁত কামড়ে সে বলে, না 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 না, ওসব গল্প শোনার জন্য আমি তোমাকে 5,000 টাকা দিইনি চাঁদু। আমার কাজটা না হলে ওই 5,000 টাকা তোমাকে সুদে আসলে ফেরত দিতে হবে, এই আমি বলে দিলাম। না না ছোটবাবু, আমাকে একটু সময় দিন। আমার নাম কানু। সোজা আঙুলে ঘি না উঠলে কেমন করে আঙুল মাখাতে হয় সেটাও আমার জানা। সন্ধ্যা হয়েছে, হরিহর এখনো বাড়ি ফেরেনি। বলয় আর তার মা ঘরের দাওয়ায় বসে আছে। এমন সময় বলয় বলে, মা, রতন দাদুদের বাড়িতে যাচ্ছি। এই সন্ধেবেলায় রতন কাকার বাড়ি কি করতে যাবি তুই? না না না, এখন যেতে হবে না। বাবা তো সকালে বলে গেল রতন দাদুদের বাড়িতে আসবে কথা বলতে। আমি ওখানে যাই না গো মা, বাবার সাথে চলে আসবো। ঠিক আছে, তোর বাবার আসতে দেরি হলে তুই বাড়ি চলে আসবি। আচ্ছা মা, আমি আসছি। এই ছেলেটাকে নিয়ে আমি না আর পারি না। এত চঞ্চল মন, ওর ঘরেতে যেন এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। বলয় বেরিয়ে পড়ে। কিছুটা দূরেই রতন দাদুর বাড়ি। সেখানে পৌঁছে সে দেখে রতন দাদু বাইরে বসে আছে। বলয়কে দেখে রতন দাদুর মুখেও হাসি ফুটে ওঠে। আরে বলয় যে, আয় 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 আয়, বস বস। দাদু, অনেক দিন হয়ে গেল তোমার কাছ থেকে গল্প শোনা হয়নি। আজ একটু সুন্দর দিকে গল্প শোনাও না। তা আজ কি গল্প শুনবি রে? তন্ত সাধনার গল্প শুনবো দাদু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই বলবো। তবে তুই ভয় পাবি না তো? ভয় পাবো? তাও আবার আমি? কি যে বলো না দাদু। আমি বড় হয়ে দেখবে মস্ত বড় সাধক হব। আচ্ছা 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 আচ্ছা, তাই হবে। হ্যাঁ, দাঁড়া, তার আগে আমি একটু মুড়ি মাখিয়ে নিয়ে আসি। রতন দাদু আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে এনে বলয়কে দেয়। বলয় সেটা খেতে খেতে গল্প শুনতে থাকে। তন্ত্র সাধনার গল্প। ছোটবেলা থেকেই বলয়ের তন্ত্র সাধনার গল্প শোনার খুব ইচ্ছা। বলয় মনে করে তন্ত্র সাধনা জানা থাকলে সে যা খুশি তাই করতে পারবে। কেউ তাকে বকবে না, কেউ তাকে কোথাও যেতে বাধাও দেবে না। তার অনেক টাকা হবে, সবাই তাকে ভয় পাবে, এই সব আর কি। সে রতন দাদুকে বলে যে এই তন্ত্র সাধনা শিখে সে নাকি সব পাপীদের বিনাশ করে দেবে। আর রতন দাদুও তন্ত্র সাধনার গল্প বেশ বলতে পারে, কারণ রতন দাদুর বাবা ছিলেন একজন তান্ত্রিক। যাই হোক, বলয় গল্প শুনতে থাকে। কিন্তু এদিকে ভাগ্যবতীর দুশ্চিন্তা বাড়তে থাকে। অনেক রাত হয়ে গেল, কিন্তু হরিহর তো এখনো ফিরল না। এত দেরি তো তার হয় না।
না হয়তো রতন দাদুর বাড়িতে চলে এসেছে, সেখানেই বসে গেছে গল্প করতে। তাই সেটা দেখার জন্য ভাগ্যবতী বেরিয়ে পড়ে রতন দাদুর বাড়ির দিকে। সেখানে পৌঁছে সে দেখে বলয় রতন দাদুর কাছে গল্প শুনছে, কিন্তু হরিহর সেখানে নেই। তাই সে বলে, কাকা বাবু, বলয়ের বাবা কি এখনো আসেনি? না গো, বলই তো বলল বাবা আসবে, তা এত রাত হয়ে গেল, কই হরিহর তো এখনো এলো না। তুমি বরং বলয়কে নিয়ে যাও, আর মনে হয় হরিহর আসবে না। ওই বলয়, বাড়ি চল, অনেক রাত হয়েছে। তোর বাবার মনে হয় আজকে অনেক কাজের চাপ আছে, আর নৌকা ধরতে দেরি হয়েছে। বাড়ি চল বাবা, বাড়ি চল, অনেক রাত হয়েছে। ভাগ্যবতী বলয়কে নিয়ে বাড়ি চলে যায়। এইদিকে হরিহরের কাজ শেষ করে বাড়ি ফিরতে আজ একটু দেরি হয়ে যায়। চারিদিকটা কালো অন্ধকারে ঢাকা, সে ছাড়া আর কেউ ঘাটে নেই। ঘাট একদম ফাঁকা। এদিকে আকাশের অবস্থাও আজ ভালো নয়, ঘন কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথে শোনা যাচ্ছে মেঘের গর্জন। অনেকটাই রাত হয়ে গেছে। গ্রামের যারা শহরে এসেছিল তারা সবাই ফিরে গেছে। এখন নৌকা পাওয়া যাবে কিনা সেটাই বড় দুশ্চিন্তা। তার উপর আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। হঠাৎ বৃষ্টি চলে এলে সে যে কি করবে সেটা ভেবেই তার ভয় করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হরিহর হঠাৎ একটা নৌকা দেখতে পায়। সে হাঁপ ছেড়ে বাঁচে। না, এই দুর্যোগের দিনে নৌকাটা যে সে পাবে ভাবতে পারেনি। তাড়াতাড়ি করে হরিহর নৌকায় উঠে পড়ে, কিন্তু নৌকার মাঝি আজ যেন আলাদা। একটা কালো কাপড়ে সে তার পুরো শরীরটা ঢেকে রেখেছে। যাই হোক, এত রাতে সে যে বাড়ি ফিরতে পারবে তাই সে কোনো দিকে অত ভ্রুক্ষেপ করে না। মাঝি কিন্তু কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড় বাইছে। নীরবতা ভেঙে হরিহর জিজ্ঞাসা করে, আজ একটু বেশি দেরি হয়ে গেল। আকাশে মেঘের অবস্থাও ভালো না, মনে হয় একটু পরে বৃষ্টি নামতে পারি। কোনো উত্তর নেই। সে আপন মনেই নৌকা চালাচ্ছে। চারিদিক নিস্তব্ধ। দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দ আর তার সাথে মেঘের গর্জন পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলেছে। হরিহর কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা থেমে যায়। হরিহর কিছু বুঝতে না পেরে মাঝিকে এর কারণ জিজ্ঞাসা করে। কি হলো মাঝি ভাই, নৌকা থামলে? কি হলো, কিছু বলছো না কেন? চাদর মুড়ি দেওয়া লোকটা এবার উঠে দাঁড়ায়, তারপর চাদরটা ফেলে হাসতে থাকে। রাম নাম জপ করো হরিদা, তোমার মৃত্যু যে সামনে দাঁড়িয়ে। চাদর সরাতেই কানুর মুখটা হরিহর দেখে চমকে ওঠে।
ভয়ে তার সারা শরীর হিম হয়ে যায়। এরপর কানু একটা ছুরি বের করে হরিহরের দিকে এগিয়ে আসে। কানুকে ছুরি নিয়ে এগিয়ে আসতে দেখে হরিহর এক পা করে পিছিয়ে যেতে থাকে। কানু, ভাই আমার, ছেড়ে দে ভাই। কটা টাকার জন্য তুই আমায় মারবি? ছেড়ে দে ভাই, ছেড়ে দে, তোর পায়ে পড়ি ভাই, ছেড়ে দে আমায়, ছেড়ে দে কানু। কানু যেন একটা বীভৎস কসাই এগিয়ে আসছে হরিহরকে শেষ করতে। তাকে দেখে ভয়ে হরিহর পিছিয়েই চলেছে, সে আর কোনো দিকে দেখছে না। আমার ছেলেটা আমার জন্য ঘরে অপেক্ষা করছে কানু, ভাই আমার, ছেড়ে দে ভাই, ভাই ছেড়ে দে ভাই, ছেড়ে দে। পিছিয়ে যেতে যেতে হঠাৎ হরিহর নৌকা থেকে নিচে পড়ে যায়। জলের স্রোতে হাবুডুবু খেতে থাকে সে, আর নৌকায় দাঁড়িয়ে কানু নিষ্ঠুরভাবে সেটা দেখতে থাকে। জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে হরিহর, যে কোনো মুহূর্তে ডুবে গিয়ে সে মারা যাবে। হরিহর চিৎকার করতে থাকে, কিন্তু না, কানু তাকে বাঁচায় না। জলে হাবুডুবু খেতে খেতে হরিহর তলিয়ে যায় নদীর জলে। তখনই শোনা যায় একটা বাজের শব্দ। তার সাথেই ঝমঝম করে বৃষ্টি নামে। কানু সেখান থেকে এবার পালিয়ে যায়। হরিহরের মৃতদেহটা নদীর স্রোতে ভাসতে থাকে। ভাগ্যবতী সারা রাত জেগে আছে। তার ছেলে বলয়ের চোখেও ঘুম নেই। তারা হরিহরের জন্য অপেক্ষা করছে। কিন্তু দেখতে দেখতে সকাল হয়ে যায়, হরিহর আর ফেরে না। কোনো উপায় না পেয়ে ভাগ্যবতী রতন কাকার বাড়ি যায়। সেখানে গিয়ে কান্নাকাটি করতে থাকে সে। তারপর রতন কাকাকে সব খুলে বলে। আচ্ছা বৌমা, তুমি বলয়কে দেখো, আমি বরং গোপাল, বিশু এদের সাথে করে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে দেখছি। যাও মা, তুমি এখন বাড়ি যাও। এবার রতন কাকা গোপাল খুড়ো আর বিশুকে নিয়ে খোঁজ খবর শুরু করে। খুঁজতে খুঁজতে তারা নদীর ধারে গিয়ে শোনে দূরে কোথাও বট গাছের গোড়ায় একটা মরা আটকে আছে। খবরটা শুনে গোপাল খুড়ো বিশুকে বলল, এই বিশু, যা একবার দেখে আয় তো। ঠিক আছে খুড়ো, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। হ্যাঁ বিশু, তুই তাড়াতাড়ি যা, আমরাও তোর পিছু পিছু আসছি। বিশু ওই বটতলায় গিয়ে দেখল সেখানে অনেক মানুষ ভিড় করেছে। ভিড়ের মধ্যে গিয়ে সে দেখল একটা মরা সেখানে আটকে গেছে। সেটা আর কেউ নয়, হরিহর। তাড়াতাড়ি বিশু এসে সবাইকে খবর দেয়। তারপর সবাই সেখানে পৌঁছায়।
বুড়িটা কালই আমার সাথে কি নিয়ে যেন একটা কথা বলবে বলেছিল। হায় 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 হায়, আজ তার এই অবস্থা হলো। হায় ভগবান, হায় ভগবান, এ এ- এ কি সর্বনাশ হলো গো! হরিহরের বাড়িতে খবর দাও, যাও, ওর দেহ সৎকার করতে হবে। কেমন একটা বাজে গন্ধ, কিন্তু এত তাড়াতাড়ি দুর্গন্ধ হলো কি করে? যাও, আর একটা সুগন্ধি নিয়ে আসবে, না হলে গন্ধে টিকতে পারবে না। কিন্তু একদিনের মরা কিভাবে যে এত গন্ধ হলো তা কেউই বুঝতে পারল না। হরিহরের স্ত্রী আর ছেলে ভীষণ কান্নাকাটি করছে। তাদের একমাত্র সম্বল মাথার ছাদ আজ সরে গেল। তারা ভীষণ একা হয়ে পড়ল। বিশু একটা সুগন্ধি নিয়ে হাজির হলো। গোপাল খুঁড়ো সেটাকে হরিহরের দেহের ওপর ছড়িয়ে দিল। তারপর সবাই মিলে হরিহরের মৃতদেহটাকে তুলল। সবাই মিলে মরা নিয়ে শ্মশানে পৌঁছালো। বলয় কাঁদতে কাঁদতে তার বাবার চিতায় আগুন দেয়। ভাগ্যবতীও অঝরে কাঁদছে। এমনকি গ্রামের প্রতিটা মানুষই হরিহরের জন্য শোক প্রকাশ করছে। সবাই হরিহরকে খুব ভালোবাসত। প্রায় 3 ঘন্টা সময় লাগলো দেহটা পুড়ে ছাই হয়ে যেতে। তারপর সবাই যে যার ঘরে ফিরে গেল। ভাগ্যবতী বলয়কে নিয়ে বাড়ি ফিরল। এখন যে সে কি করবে কিছুই বুঝতে পারল না। তার স্বামী হরিহরের উপার্জনেই পুরো সংসারটা চলত। এখন যে কি করে তারা দুবেলা খেয়ে পড়ে বাঁচবে সেটাই চিন্তার। কিছুদিনের মধ্যেই ভাগ্যবতীর সুখের সংসার যেন ওলটপালট হয়ে গেল। সে এখন লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে। আর বলয়েরও পড়াশোনা বন্ধ। সে রতন কাকাদের সাথে চাষের কাজ করে। তাছাড়া তারা কি বা করত? খাবার জোটাতে উপার্জন তো করতেই হতো। একদিন সন্ধ্যাবেলায় কানু ছোটবাবুর কাছে যাচ্ছিল। সেদিন ছিল আমাবস্যার রাত। চারিদিকে কুচ্ছুটি অন্ধকার। পথে পড়েছে একটা বাঁশ বাগান। রাস্তার দুধারের বাঁশ মাঝখানে এসে একটা গুহার মতো তৈরি করেছে। সেখান দিয়েই হেঁটে চলেছে কানু। বাঁশ বাগানের কাছে আসতেই একটা সুন্দর চেনা গন্ধ পায় কানু। গন্ধটা কোথাও যেন সে আগেও পেয়েছিল। আরে, এই বাঁশ বাগানের মাঝখানে এই এমন গন্ধ! হ্যাঁ, কিন্তু গন্ধটা কেমন যেন চেনা চেনা। হ্যাঁ, হরি বাবা, এ তো হরিদা মারা যাওয়ার সময়
তার লাশের উপর দেয়া হয়েছিল। ওরে বাবা, ওরে বাবা। কানুর বুকটা ছ্যাঁত করে ওঠে, তার হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হয়ে যায়, থর থর করে কাঁপতে থাকে কানু। এখানে তো এই গন্ধ পাওয়ার কোনো কথা নয়, তাহলে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, তাড়াতাড়ি পালাতে হবে। ভয়ে সেখান থেকে দৌড় লাগায় কানু। ছুটে গিয়ে হাজির হয় ছোটবাবুর কাছে। সেখানে গিয়ে ছোটবাবুকে সে সব খুলে বলে। তোর কি মাথা খারাপ হয়েছে? এসব কুসংস্কার কেউ বিশ্বাস করে? নিশ্চয় সন্ধেবেলা নেশা করে এসেছিস। না 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 ছোটবাবু, আমার স্পষ্ট মনে আছে, হরিদা যখন মারা যায় তখন তো আমি আড়াল থেকে এই সব দেখছিলাম। রতন কাকা ওই গন্ধটাই তার উপর দিয়েছিল, এই গন্ধটাও পেয়েছি। কানুকে কিভাবে বশ করতে হবে তা নগেন্দ্রনাথ বাবুর খুব ভালো করেই জানা আছে। আর যাই হোক, জমিদারি রক্ত বইছে তার গায়ে। ধুর, ওসব কিছু না, তুই ওসব নিয়ে ভয় পাস না। এনে 500টা টাকা রাখ, আর কাল সকাল সকাল কাজে লেগে পড়। হরিহরের জমিটা কিন্তু দখল করতেই হবে। টাকা হাতে পেয়ে কানু সব কিছু ভুলে যায়। শুধু কানু না, এ জগতে এমন অনেক কানু রয়েছে যারা টাকার লোভে তাকে যত নিচেই নামতে হোক, কিংবা কারো সাজানো সংসার ভেঙে তছনছ করে দিতে হোক, তা করতে তারা বিন্দুমাত্র সংকোচ বোধ করে না। এতগুলো টাকা হাতে পেয়ে কানু আজ একটু নেশা করেছে। টলতে টলতে অন্ধকার রাস্তা দিয়ে সে বাড়ি ফিরছে। চলতে চলতে হঠাৎ কানু বুঝতে পারে তার ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে। থমকে দাঁড়িয়ে পড়ে কানু। ভয় পেয়ে এদিক ওদিক তাকায় সে, কিন্তু না, কেউ কোথাও নেই। কানু সেটাকে মনের ভুল ভেবে আবার এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরই সে সামনে দেখতে পায় একটা সাদা কাপড় মুড়ি দেওয়া লোক সামনে তার পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার কানু রীতিমতো ভয় পেয়ে যায়। এগুলো যে তার মনের ভুল নয় সেটা সে পরিষ্কার বুঝতে পারে। তার নেশা এখন পুরোপুরি ছুটে গেছে। ভয়ে তার আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার জোগাড়। তাও সে একটু সাহস করে প্রশ্ন করল, কে 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 গো? খুড়ো খুড়ো নাকি? এই কিছু বলছো না? কে? সাদা কাপড় মুড়ি দেওয়া লোকটা কানুর দিকে এবার এগিয়ে আসতে আরম্ভ করলো। লোকটা যত এগিয়ে আসছে কানুর হৃদস্পন্দন আরো দ্রুত ছুটছে। তার সাথে বাড়ছে তার কাঁপুনি। লোকটা কিছুটা এগিয়ে আসতেই কানু বুঝতে পারে এটা তো হরিহর। গলায় তার রজনীর মালা, কপালে চন্দনের ফোঁটা। মারা যাওয়ার সময় তাকে যেভাবে রাখা হয়েছিল একদম অবিকল সেই রকম সাজে। তার
চোখ দুটো এই অন্ধকারের মধ্যেও জল জল করছে। দৌড়ে পালাতে গিয়েও কানু সেখান থেকে এক বিন্দুও নড়তে পারল না। ছটপট করতে থাকে কানু, কিন্তু তার মুখ দিয়ে একটুও কথা বেরোচ্ছে না। হরিহর তাকে কিছু করার আগেই সে যেন দম আটকে মারা যাবে। সে না পারছে সেখান থেকে কোথাও যেতে, আর না পারছে চিৎকার করতে। কি ভেবেছিলি কানু আমার সংসার ভেঙে তুই সুখে থাকবি? ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। তোদের সব কটাকে নিয়ে যাবো আমার সাথে। এই বলেই হরিহরের ভূত কানুর ওপর ঝাঁপিয়ে পড়ে। যন্ত্রণায় গোগাতে থাকে কানু, কিন্তু চিৎকার করতে পারছে না। এরপর হরিহরের ভূত কানুর গলায় একটা ফাঁস লাগিয়ে দেয়, তারপর বাঁশ গাছের সাথে ঝুলিয়ে দেয় তাকে। গলায় ফাঁস লেগে ছটপট করতে থাকে কানু। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হরিদা, 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 ছেড়ে দাও। তুমি তুমি যা বলবে আমি তাই করবো। হরিদা, হরিদা। তারপর আস্তে আস্তে কানু চুপ করে যায়। সেদিন রাতে নগেন্দ্রনাথবাবু ঘুমাচ্ছিল। হঠাৎ সে শুনতে পায় কানুর গলা। ছোটু বাবু, ছোটু বাবু, এই বাইরে আসুন। ছোটবাবু ভালো মতোই জানে মাঝরাতে কারোটাকে সাড়া দিতে নেই। এই সময় তেনারা নাম ধরে ডাকে, আর একবার সাড়া দিলেই তার মৃত্যু অবসম্ভাবী। প্রথমে তারা আকর্ষণ করে বাইরে নিয়ে যাবে, তারপর এদিক ওদিক ঘোরাতে থাকবে। সে নিজেও জানবে না যে কার ডাকে বা কোথায় চলেছে। মন্ত্রমুগ্ধের মতো এদিক ওদিক ঘুরে ঘুরে যখন তার হুঁশ ফিরবে, তখন তার আর কিছুই করার থাকবে না। তাই ছোটবাবু আর সাড়া দেয় না। জানালাটা আস্তে আস্তে খুলে বাইরের দৃশ্য দেখে আঁতকে ওঠে। কানুর দুটো চোখ নেই, কেউ যেন সেগুলো খুবলে নিয়েছে। আর তার সাথে দাঁড়িয়ে আছে হরিহর। তাদের কি বিভৎস রূপ! তাড়াতাড়ি করে নগেন্দ্রনাথবাবু জানলা বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে বন্ধ জানালার উপর ঝাঁপটে পড়ে কানু আর হরিহর। এই বুঝি জানালা ভেঙে তারা নগেন্দ্রনাথকে বাড়ির বাইরে নিয়ে আসবে। কিন্তু না, তারা আর ভেতরে প্রবেশ করতে পারে না। বড় বাঁচা বেঁচে যায় ছোট বাবু। হয়তো তার বাড়ির ভেতরে কোনো দেবী মূর্তি রয়েছে, যার কারণে এই হিংস্র ভূতেরা তার বাড়িতে প্রবেশ করতে পারল না। পরের দিন সকালে সবাই কানুর লাশটা দেখতে পায়। কানুর এই অস্বাভাবিক মৃত্যু দেখে গ্রামের লোকেরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সবাই জড়ো হয়ে দেখছে বাঁশ গাছ থেকে ঝুলছে কানু।
সবাই নিজেদের মধ্যে নানান কথা বলা বলি করছে, এমন সময় ছোটবাবু একটা লেঠেল নিয়ে সেখানে হাজির হয়। সেখানে এসে ছোটবাবু কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা গ্রামবাসীদের খুলে বলে। কিন্তু হরিহর এসব করবে কেন? ও তো গ্রামের খুব সহজ সরল ছেলে ছিল। না না না, কোথাও একটা ভুল হচ্ছে। ও এ কাজ করতেই পারে না। না না, আমাদের হরি এমন কাজ করতেই পারে না। আমি বিশ্বাস করতে পারছি না। আমি কাল রাতে নিজের চোখে দুজনকে একসাথে দেখেছি। ওরা কাল রাতে আমার কাছেও এসেছিল, কিন্তু ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি বলি কি, আজকে একজনের প্রাণ গেছে, কাল হয়তো অন্য কারোরও যেতে পারে। তাই বলছিলাম, একজন ওঝাগুনিন ডেকে কিছু একটা ব্যবস্থা করা যায় না? না, ছোট কর্তা ঠিকই বলেছে। আমাদের ঘরে বউ বাচ্চা আছে, আমাদের কিছু হয়ে গেলে ওদের কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো তপন। ছোটবাবু, আপনি এখন আমাদের এই গ্রামের মহাজন। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, না হলে যে সন্ধ্যার পর আর বাড়ির বাইরে যাওয়া যাবে না। এই বিশু আর তপন, তোমরা দুজনে চণ্ডীপুর চলে যাও। ওখানে শান্তি চক্রবর্তী নামে এক নামকরা গুণিন আছে, ওনার প্রচুর নাম ডাক। যাও যাও যাও, ওনাকে ডেকে আনো। বিশু আর তপন চণ্ডীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামবাসীরা অপেক্ষা করতে থাকে। বিকালের মধ্যেই তারা শান্তি চক্রবর্তীকে নিয়ে গ্রামে ফিরল। ছোটবাবু গ্রামবাসী আর শান্তি চক্রবর্তীকে নিয়ে পৌঁছালো হরিহরের বাড়িতে। শান্তি চক্রবর্তী ভালো করে এদিক ওদিক দেখল, তারপর বলল, আছে আছে আছে, এখানেই আছে। আর বাবা, আপনার সঙ্গে গোপনে আমার একটু কথা ছিল, একটু এদিকে আসুন না। ছোটবাবু শান্তি চক্রবর্তীকে একটু দূরে নিয়ে যায়। আলাদাভাবে কথা বলতে থাকে তারা। ভাগ্যবতী আর বলয় তাদের ঘরের দাওয়ায় দাঁড়িয়ে। কিছুক্ষণ পরই শান্তি চক্রবর্তী ফিরে আসে। তারপরে সে প্রবেশ করে হরিহরের বাড়িতে। চল, একটা যজ্ঞের ব্যবস্থা কর, আমি এক্ষুনি যজ্ঞে বসবো। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞের আয়োজন করা হলো। তারপর শান্তি চক্রবর্তী যজ্ঞে বসলেন। তারপর বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বইতে লাগলো। তখনই শান্তি চক্রবর্তীর গলা আরো জোরে শোনা গেল। জোরে জোরে মন্ত্র পড়ছেন তিনি। ওম গ্রিং গ্রিং ফুস চন্দ্রায় নমো। ওম গ্রিং 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 চুস। এই, তোরা ভালো চাস তো এই বোতলের ভেতর ঢুকে পড়, না হলে তোদের কি হাল করব আমি তা তোরা চিন্তাও করতে পারবি না। ওম গ্রিং গ্রিং গ্রিং।
কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একটা ধোঁয়া বোতলের ভেতরে প্রবেশ করলো। মানে ভূত এবার বন্দী হয়েছে। এ তো বেটা কানুর ভূত। হরিহর কোথায়? আয় আয়, সামনে আয়। শান্তি চক্রবর্তী একটু রেগে গিয়ে বলল, আমি জানি তুই এত সহজে ধরা দিবি না। আর একবার তোকে আমি ডাকবো, যদি তুই আমার ডাকে না সাড়া দিস, তোর ছেলে আর বউকে এই ঘরে বন্দি করে জ্যান্ত জ্বালিয়ে মারবো। কথাটা শুনে ভাগ্যবতী অঝরে কাঁদতে লাগলো। তার স্বামী হরিহর বেঁচে থাকতে কারো কোনো অনিষ্ট করেনি। বলয় তো এসব শুনে রাগে ফুঁসতে লাগলো। এবার শান্তি চক্রবর্তী চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র জপ শুরু করলো। চারপাশের পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। গ্রামবাসীরা এসব ভয়ে ভয়ে দেখছে, আর সব থেকে বেশি ভয় পেয়ে আছে নগেন্দ্রনাথ মুখার্জি, সবাইয়ের ছোট বাবু। কয়েকটা লেঠেলকে তার চারপাশে রেখে ভয়ে ঠক ঠক করে কাঁপছে ছোটবাবু। শেষবারের মতো বলছি, না হলে কিন্তু আমি এক্ষুনি আগুন লাগিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই ঝড়টা পুরোপুরি থেমে গেল। পাশে রাখা আর একটা বোতলের মধ্যে হরিহরের আত্মা প্রবেশ করল। এবার শান্তি চক্রবর্তী বোতলটা বন্ধ করে দিল। বেটা ভয় পেয়েছে। শান্তি চক্রবর্তী হরিহরের আত্মাকে বন্দি করে হো হো করে হেসেই চলেছে। বলাই দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে আরও রেগে গেল। তার বাবাকে যে সে খুব ভালোবাসে, আর তার সাথে কেউ এই রকম করছে দেখে তার রাগ চরম পর্যায়ে পৌঁছায়। তাদেরকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে তার বাবাকে বন্দি করা হয়েছে। এই জন্য বলয় আরও রেগে যায়, কিন্তু সে কিছুই বলে না। রাগে ফুঁসতে থাকে বলয়। এমন সময় তপন বলে, বাবা, ওই ভূত যদি আবার ফিরে আসে, ও যদি আমাদের গ্রামের আবার কোনো ক্ষতি করতে চায়? এখন তো ওকে আমি বোতল বন্দি করলাম বটে, কিন্তু এর পরেও এখানে আসতে পারে। তাহলে এখন উপায়? বাবা, কিছু তো একটা উপায় আমাদের বলে দিন, আমাদের কি করতে হবে? একটা উপায় আছে, কিন্তু কি উপায় আপনি বলুন। এই গ্রামের মানুষকে বাঁচাতে গেলে যা কিছু করতে হয় করব। এই গ্রামে ওর ছেলে বউ রয়েছে। বেটা অল্প বয়সে মারা গেছে তো, তাই তার মায়া ত্যাগ করতে পারছে না। ওর ছেলে বউয়ের জন্য বারবার এই গ্রামে ফিরে আসবে। উপায় বলতে, ওর ছেলে বউকে এই গ্রাম থেকে দূরে কোথাও পাঠিয়ে দাও, তবেই তোমাদের গ্রাম রেহাই পাবে। না না বাবা, এমন বলছেন কেন? ওর বউ আর ছেলে ভিটেটাকে আগড়ে ধরে কোনো রকমে বেঁচে আছে। এই ভিটে ছাড়লে ওদের কি হবে? ওরা কোথায় থাকবে? সে আমি জানি না, কষ্ট হলেও এছাড়া তো আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। গ্রামবাসীদের বাঁচা মরার ব্যাপার, দেখো তোমরা যা ভালো বুঝো করো। নগেন্দ্রনাথ বাবু, আমি এখন আসি।
শান্তি চক্রবর্তী সেখান থেকে চলে যায়। হরিহরের স্ত্রী ভাগ্যবতী ভয়ে কাঁদতে থাকে। ছোট্ট বলয় রাগে গর্জন করতে থাকে, কিন্তু তার এখন কিছুই করার নেই। সে বলে, আমি আমার মাকে নিয়ে কোথাও যাব না, মরতে হয় মরবো, এই ভিটেতেই মরবো। সে তোমরা মরো না বাবু, কিন্তু তোমাদের দুজনের জন্যে আমরা কেন মরবো? ভালোই ভালোই তুই তোর মাকে নিয়ে এখান থেকে চলে যা, যত সব ভূতের চাষ করেছে। হ্যাঁ, তোমরা চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, এখানে থাকা যাবে না, চলে যাও, চলে যাও, চলে যাও। গ্রামবাসীরা সবাই মিলে একই কথা বলতে লাগলো। বলয় আর থাকতে পারল না, সেও কেঁদে ফেলল। ছোটবাবু গোপনে যে ষড়যন্ত্রটা করেছে সেটা বলয় খুব ভালোই বুঝেছে, কিন্তু আর কেউই সেটা টের পায় না। রতন কাকারও আর কিছু করার থাকলো না, তাদেরকে সে খুব ভালোবাসত, কিন্তু তার কথা কেউই শুনল না। গ্রামবাসীরা সবাই মিলে বলয় আর তার মাকে গ্রাম ছাড়া করল। এরপর অনেক দিন কেটে যায়। বলয় এখন বেশ বড় হয়েছে। সে আর তার মা জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে বাস করে। নিজের ভিটে মাটি হারিয়ে তারা আজ নিঃস্ব। ভাগ্যবতী প্রথমে স্বামীকে হারালো, আর তারপর ঘর বাড়ি। এত কিছু সে আর সহ্য করতে পারছে না। তার শরীরটা খারাপ হয়ে যায়, কারণ বেঁচে থাকার ইচ্ছেটা তার আর নেই। কিন্তু বলয়ের ভবিষ্যতের কথা ভেবেই সে এতদিন কোনো রকমে বেঁচে আছে। বলয় এখন পাড়ায় পাড়ায় চাষবাসের কাজ করে। সেদিন কাজ করে সন্ধ্যার সময় বলয় বাড়ি ফিরে দেখল তার মা তখনও ঘুমাচ্ছে। এমন অসময়ে মাকে ঘুমাতে দেখে বলয় তার মাকে ডাকলো। ও মা, তুমি এখনো ঘুমাচ্ছ? আরে শরীর খারাপ করলো নাকি গো? ও মা। না রে বাবা, ও কিছু হয়নি, ও একটু সামান্য জ্বর হয়েছে রে, ও ঠিক হয়ে যাবে, তুই দেখিস। বলয় মায়ের গলার স্বর শুনে বুঝল তার মায়ের খুব কষ্ট হচ্ছে। বলাই গিয়ে তার মায়ের কপালে হাত দিয়ে দেখল তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। হঠাৎ এমন সময় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হতে লাগলো। তাদের চাল ফুটো হয়ে ঘরের মধ্যেই ফোঁটা ফোঁটা বৃষ্টির জল পড়ছে। এমন সময় ভাগ্যবতী যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার চোখ দুটো যেন বাইরে ঠিকরে বেরিয়ে আসবে। মা, ও মা, এই তোমার কি হয়েছে? কি হয়েছে? এমন করছো কেন? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে আনছি। তোমার আমি কিচ্ছু হতে দেবো না মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই দাঁড়াও দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ছুটে যায় বলয় কবিরাজের বাড়ি। সেখানে গিয়ে বলয় দেখে কবিরাজের বাড়ির দরজা বন্ধ। সে বাইরে থেকে কবিরাজকে ডাক দেয়। কবিরাজ জেঠু, ও কবিরাজ জেঠু, একটু বাইরে আসুন না, আমার মা কেমন একটা করছে। সৌভাগ্যবশত কবিরাজ মশাই বাড়িতেই ছিলেন। কবিরাজ দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বলয়কে দেখে তিনি বললেন, কি হয়েছে রে বলয়? কি হয়েছে তোর মায়ের? মায়ের একটু জ্বর হয়েছে,
এখন এখন মা চোখ বের করে কেমন একটা করছে। এখন এই বৃষ্টির সময় কি করে যাই বলতো? একটু চলুন না, মায়ের খুব বাড়াবাড়ি, তা না হলে আমি আপনাকে এত জোর করতাম না। একটু চলুন না। না বলাই, এখন এই মুহূর্তে আমি যেতে পারবো না। আমি বরং কাল সকালে একবার গিয়ে দেখে আসবো। তুই যা যা যা, এখন আমায় জোর করিস না। বলয় সেখান থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। আকাশে তখনও ঘন ঘন বাজ পড়ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বলয় ঘরে ঢুকে তার মায়ের পাশে গিয়ে বসে, তারপর বলে, বুঝলে মা, আজ রাতে একটু কষ্ট করে থাকো। কবিরাজ মশাই কাল সকালেই আসবে বলেছে। মা, ও মা, সাড়া দিচ্ছ না যে? ঘুমিয়ে পড়লে নাকি? মা, ও মা, সাড়া দিচ্ছ না যে? ও মা, মা, ও মা, মা। মাকে ডাকতে ডাকতে বলয় যেই মায়ের গায়ে হাত দিয়েছে, তখনই বলয় বুঝতে পারল তার মায়ের গা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তার আর বুঝতে বাকি নেই তার মা আর এই পৃথিবীতে নেই। এবার সে একেবারে একা হয়ে পড়ল। মা, এখন তার চোখে মুখে ফুটে ওঠে প্রতিশোধের নেশা। সে মনে মনে ঠিক করে, যে যারা তার এই সুন্দর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে, তাদের সুখের সংসারটাকে ধ্বংস করেছে, তাদের কাউকেই সে ছাড়বে না। ছোটবেলা থেকেই বলয়ের তন্ত্র সাধনার খুব ইচ্ছা, তাই সে ঠিক করলো এই তন্ত্র সাধনা শিখেই সে তার বাবা মায়ের খুনের বদলা নেবে, সবাইকে শেষ করবে। ঘর বাড়ি ছেড়ে সেদিনই বলয় বেরিয়ে পড়ল। তন্ত্র সাধনা শেখার জন্য তার গুরুর প্রয়োজন, তাই সে রাস্তায় রাস্তায় ঘুরে উপযুক্ত গুরু খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করতে করতে একদিন সে এসে উপস্থিত হলো বাসন্তীপুর জঙ্গলে। বলয় দেখে নদীর ধারে বসে আছে একজন জটাধারী সাধু। সাধুকে দেখে বলয় একটু খুশি হয়। তার গুরু খোঁজাটা মনে হয় এতদিনে সার্থক হলো। বলয় হাত জোর করে সাধু বাবার কাছে গিয়ে বলে, বাবা, আমাকে আমাকে আপনার চরণে একটু ঠাঁই দেবেন? কে তুই? তোর বাড়ি কোথায়? হ্যাঁ, আমার নাম বলয়। আমি ওই দূরে আমবেরিয়া গ্রামে বাস করতাম। বলয় প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু সাধু বাবাকে খুলে বলতে লাগলো। সাধু বাবা খুব মনোযোগ দিয়ে সেসব শুনতে লাগলো। সব শুনে সাধু বাবা বলল, হ্যাঁ বুঝলাম, কিন্তু তুই তো আরো অন্য কিছু কাজ করতে পারতিস। হঠাৎ করে তন্ত্রবিদ্যা শিখতে আসলি কিসের জন্য? তন্ত্রবিদ্যা শিখে তুই প্রতিশোধ নিবি? হ্যাঁ, না না বাবা, তন্ত্রবিদ্যা শেখার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই ছিল। মা বাবা মারা যাওয়ার পর আমার তিন কুলে আর কেউ নেই, তাই আমি আমার এই জীবন সাধনার প্রতি উৎসর্গ করতে চাই। আমাকে আপনার চরণে একটু ঠাঁই দিন বাবা, ঠাঁই দিন। ঠিক আছে, কান্না থামা। সাধনা শিখতে গেলে মনকে শান্ত করতে হবে। যা তোর অতীত
তা তোকে সব কিছু ভুলে যেতে হবে। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু খাসনি। যা যা ভেতরে যা, কিছু খাবার আছে খেয়ে নে। বলয় ভেতরে চলে যায়। সাধু বাবাও অনেকদিন ধরে একটা শিষ্য খুঁজছিল, কারণ তার বয়স হয়েছে। এখন একটা শিষ্যের তার খুবই প্রয়োজন। এছাড়া কাউকে না কাউকে সাধু বাবা সব তন্ত্রবিদ্যা শিখিয়ে যেতে চেয়েছিল, তাই সাধু বাবা বলয়কে তার কাছে রেখে দেয়। এরপর বলয়ের তন্ত্রবিদ্যা চলতে লাগলো। একদিন রাতে সাধু বাবা বলয়কে নিয়ে যজ্ঞে বসল। বলয়ের পরনে এখন সাধুর বেশ। আস্তে আস্তে সাধু বাবা বলয়কে সব শেখাতে লাগলো। কিছুদিন পর বলয়ের বেশ ভালোই শিক্ষা হয়েছে। তন্ত্র সাধনার অনেক কিছুই এখন তার নখো দর্পণে। নানান সব শক্তিও সে আয়ত্ত করেছে। একদিন রাতে বলয় একাই তন্ত্র সাধনায় বসে। সাধু বাবা তখন ঘুমাচ্ছিল। তাকে লুকিয়ে বলয় যজ্ঞ করতে থাকে। সে তার অপবিদ্যা একটু ঝালিয়ে নিতে চেয়েছিল, তাই সে যজ্ঞ করতে করতে মন্ত্র প্রয়োগ করে একটা জীবন্ত গাছের ওপর। দেখতে দেখতে গাছটা শুকিয়ে যায়। তার মানে তার ক্ষমতা এখন ভালোই কাজ করছে। কিন্তু এর মধ্যেই সাধু বাবার ঘুম ভেঙে যায়। সে দূরে দাঁড়িয়ে বলয়ের সব কুকীর্তি দেখে ফেলে। অবাক হয়ে যান তিনি। পরদিন সকালে সাধু বাবা বলয়কে ডাকে। বলয় তখন জঙ্গলের দিকে যাচ্ছিল। বলয়, দূরে ওই গাছটা কিভাবে শুকিয়ে গেল জানিস? ও গাছ হয়তো বাজ পড়ে শুকিয়ে গেছে, না হলে আবার কি হবে? হ্যাঁ, এত সামনাসামনি বাজ পড়লো আর আমি টেরই পেলাম না। রাতে কোনো সময় পড়েছে, আপনি হয়তো তখন ঘুমাচ্ছিলেন, তাই আওয়াজ টের পাননি। এই, তুই কি চাস বল, সত্যি করে বল, তুই এখানে কেন এসেছিস? আমি প্রথম দিনই বলেছিলাম প্রতিশোধের কথা তুই ভুলে যা, কিন্তু তুই ভুলতে পারিসনি। আমি কাল নিজের চোখে দেখেছি তোকে। ওই গাছটাকে তুই মন্ত্রের দ্বারা শুকিয়েছিস। আগে বাবা, আমি দেখছিলাম তন্ত্রমন্ত্র দিয়ে কি কি করা যায়। আমি তো আপনার শিক্ষায় প্রয়োগ করছিলাম, আমি তো কোনো কিছু ভুল করিনি বাবা। তুই ভুল করিসনি, তুই মিথ্যে বলেছিস। আমার কাছে তুই লুকাবি? আমি তোর গুরুদেব, এটা ভুলে যাস না। না না, আমার এই কুটিরে আর কোনো ঠাঁই নেই তোর। যা যা যা, বেরিয়ে যা যা। আর শোন, প্রতিশোধের কথা ভুলে যা। আমার কানে যদি কোনোদিনও খবর আসে তুই কারো কোনো ক্ষতি করেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না, তোকে আমি ভস্ম করে দেব। যা, বেরিয়ে যা। সাধু বাবা বলয়কে সেখান থেকে বের করে দেয়। বলয়ও সেখান থেকে বেরিয়ে যায়। তবে বেরোনোর আগে তার জিনিসপত্র নেয়ার নাম করে সে সাধু বাবার একটা তন্ত্রবিদ্যার বই চুরি করে নেয়। কারণ তার মনে চলছে এখন প্রতিশোধের আগুন, কোনোভাবেই সেটা নিভবে না। তার বাবার মৃত্যুর বদলা সে নিয়েই ছাড়বে। এরপর অন্য এক জঙ্গলে গিয়ে ঠাঁই নেয় বলয়। সেখানে সে দিনের পর দিন তার তন্ত্র সাধনার অভ্যাস করতে থাকে আর সাধু বাবার কাছ থেকে নিয়ে আসা বইটাও পড়তে থাকে। দেখতে দেখতে বলয়ের শক্তির ভাণ্ডার অনেক বেড়ে যায়। সে এখন অসীম ক্ষমতার অধিকারী। বইটা পড়তে পড়তে সে দেখতে পায়
সেখানে লেখা আছে নিজের প্রাণের আহুতি দিতে হবে, তবেই সে সমস্ত শক্তি অর্জন করতে পারবে, তার সমস্ত ইচ্ছা পূরণ হবে। পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। যে তন্ত্রমন্ত্র শিখতে চেয়েছিলাম তা আজ আমি খুঁজে পেয়েছি। যা করতে হয় করব। চোখের সামনে বাবাকে মরে পড়ে থাকতে দেখেছি, মাকে যন্ত্রণায় ছটফট করে মরতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। প্রতিশোধের আগুনে আমি পাগল হয়ে গেছি। গোটা গ্রাম শেষ করে দেবো। গ্রামের মানুষেরা কেউ ভালো নয়, আমি কাউকে ছাড়বো না। বলয় সেটাই করবে বলে মনস্থির করে, কারণ সমস্ত শক্তি না পেলে সে তার প্রতিশোধ কখনোই পূরণ করতে পারবে না। রাতের অন্ধকারে বলয় পৌঁছে যায় আম্বেরিয়া গ্রামে। হাঁটতে হাঁটতে বলয় এসে পৌঁছায় তাদের বাঁশ ভিটেতে। বাড়িটা এখন ভেঙে চুরে গেছে, সেটাকে একটা ভুতুড়ে বাড়ির মতো দেখাচ্ছে। বলয় সেখানেই যজ্ঞে বসে, কিছু কাঠ জ্বালিয়ে সেখানে মন্ত্র পাঠ করতে শুরু করে। মন্ত্র পড়তে পড়তে এক সময় বলয় নিজেই ঝাঁপ দেয় সেই অগ্নিকুণ্ডের মাঝে। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। প্রতিশোধ নেবো আমি, প্রতিশোধ। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে যায় বলয়। ভোর হওয়ার আগেই আগুন নিভে যায়। আকাশে বাতাসে এক পৈশাচিক নিস্তব্ধতা। তার মাঝে শুধু গ্রামের কুকুর শেয়ালগুলো জোরে জোরে চিৎকার করছে। তারা যেন কোনো বিপদের গন্ধ পেয়েছে। সেদিন রাতেই নৌকা করে বাড়ি ফিরছিল তপন। কোনো একটা কাজে সে শহরে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরতে তার বেশ রাত হয়ে গেছে। তপন বুঝতে পারে চারিদিকটা যেন কেমন নিস্তব্ধ, আর তার সাথে সে একটা মাছের আঁশটে গন্ধ পেতে থাকে। নৌকায় আস্তে আস্তে সে তাই মাঝিকে বলে, এই চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, কেমন একটা আঁশটে গন্ধ আসছে না? এই চুপ চুপ, গন্ধর কথা মুখেও আনিস না। এই নিশি রাতে গন্ধ পেলে মুখে আনতে নেই। আমার মনে হয় এই নৌকাতে আমরা ছাড়াও আর কেউ আছে। তপন হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে নদীর দিকে মুখ ফিরে ঘুরে দাঁড়ালো আর বিড়বিড় করে বলতে লাগলো, আমার সবাইকে শেষ করেছে। আমি ওই গ্রামের সকলকে শেষ করে দেব। কাউকে ছাড়বো না, কাউকে না। সবাই মরবি, তোরা তোরা সবাই মরবি। এই তপন, তোর কি হলো? চুপ করে বস, চুপ করে বস বলছি। কি হলো রে? কথা কানে যাচ্ছে না? মাঝির কোনো কথাই তপন আর কানে নিল না। সে দেখলো তপনের দুটো পা নৌকাতে নেই। তখন সে পুরোপুরি হাওয়ায় ভাসছে। এটা দেখে মাঝি খুব ভয় পেয়ে গেল। সে তখন রাম নাম জপ করতে লাগলো। রাম 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 রাম। তো তুমি যে পারেই হো, আমার নৌকা চালিয়ে এই সংসার চলে। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখন মাঝির দিকে তাকাতেই ধূপ করে নৌকার হ্যারিকেনটা নিভে গেল। সাথে সাথেই শোনা গেল মাঝির তীব্র আর্তনাদ। গোটা নদীর পার কেঁপে উঠল তার আর্তনাদে। পরের দিন সবাই সকালে নদীর খেয়াঘাটে এসে পৌঁছায়।
সেখানে এসে তারা যা দেখলো তাতে তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তারা দেখলো নৌকার ওপর মরে পড়ে আছে মাঝি। তার দেহের কোমর থেকে মাথা পর্যন্ত অংশটা নৌকার বাইরে ঝুলছে, আর তার ঘাটটাও কে যেন মোটকে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই গ্রামে ব্যাপারটা ছড়িয়ে পড়ল। সবাই সেখানে এসে উপস্থিত হলো। গোপাল খুঁড়ো বলল, ছোট বাবু, বহু বছর পর আবার মনে হয় এই গ্রামে অশুভ শক্তির উদ্ভব হয়েছে। এ মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, এর পিছনে অশুভ শক্তির হাত রয়েছে। হ্যাঁ করে তুমি ঠিকই বলেছো, বেশি দেরি করলে চলবে না। বিশু বিশু তুমি তপনকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও শান্তি চক্রবর্তীর বাড়িতে। দেরি করো না, সন্ধ্যার আগেই যা করার করতে হবে। হ্যাঁ ছোটবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। চল তপন চল, দেরি করিস না। তপন গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বিশু গরুর গাড়ির ভেতরে বসে, আর তপন গরুর গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ পেরিয়ে তারা দুজনে এসে পৌঁছালো শান্তি চক্রবর্তীর বাড়ির কাছে। বিশু তপনকে বলল, এই তপন, শান্তিবাবু মনে হয় বাড়ির ভেতরেই আছে, চল দেখি। এই না না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুই গিয়ে ওনাকে ডেকে নিয়ে আয় না। এখানে দাঁড়িয়ে তুই কি করবি? আয় না আমার সাথে। পুরো ব্যাপারটা তো শান্তিবাবুকে খুলে বলতে হবে, আমি একা বলতে পারবো না। যা জানিস তাই বলবি? আমাকে গরুগুলোর খেয়াল রাখতে হবে। যা যা, তুই ভেতরে যা। বিশু শান্তিবাবুর বাড়ির ভেতরে চলে গেল। আর তখনই তপন বিকট হাসি হাসতে শুরু করে। দৌড়ে গিয়ে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। এই তপন, কি হলো তোর? দরজা খোল, দরজা খোল বলছি। এই মজা করছিস তুই? শান্তি চক্রবর্তীর সাথে মজা? বল বলছি, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি তোকে। আমাকে আর আমার মাকে তুই দরজা বন্ধ করে জ্যান্ত জ্বালিয়ে মারবি বলেছিলি না? মনে পড়ে কথা? কাউকে ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না, সবাইকে মারবো আমি, সবাইকে। তার মানে তুই সেই হরিহরের ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই হরিহরের ছেলে বলয়। মনে পড়েছে তাহলে? তুই এই তপনের শরীরে প্রবেশ করেছিস কেন? তোর যদি ক্ষমতা থাকে তুই তপনের শরীর ছেড়ে দিয়ে আমার সামনে আয়। আয় আয় বলছি। এই তপন সেদিন বলেছিল না আমাদের জন্য পুরো গ্রামটা মরবে নাকি? তাই আজ এই তপনের শরীরে ঢুকে আমি সারা গ্রামটাকে শেষ করে দেব। তপন জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই শান্তি চক্রবর্তীর বাড়িতে দাউ দাউ করে আগুন লেগে যায়। পুরো বাড়িটা পুড়ে যেতে থাকে, আর তার সাথে জ্বলতে থাকে বিশু আর শান্তি চক্রবর্তী। তপনের সে কি পৈশাচিক হাসি! হো হো করে হেসেই চলেছে সে। কিছুক্ষণ
সব পুড়ে ছাই হয়ে যায়। এবার তার লক্ষ্য নগেন্দ্রনাথ মুখার্জি, মানে ছোট বাবু। তাই সে গরুর গাড়িতে উঠে পড়ে আর রওনা দেয় আম্বেরিয়া গ্রামে। ছোটবাবু শান্তি চক্রবর্তীর জন্য অপেক্ষা করছিল। তখন একাই গরুর গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। এই কি হলো তপন? শান্তি চক্রবর্তী আর বিশু কোথায়? তুমি একা চলে আসলে যে? শান্তিবাবু বলল আমাদের গ্রামে নাকি অশুভ শক্তি ঘোরাঘুরি করছে, তাই তিনি এখানে আসবেন না। এখানে আসলে নাকি তার তন্ত্রবিদ্যা কাজ করবে না, তাই তিনি আমাকে পাঠিয়ে দিলেন আপনাকে সেখানে নিয়ে যাবার জন্য। তাড়াতাড়ি চলুন, শান্তিবাবু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি গেলেই যজ্ঞ শুরু হবে। চলুন চলুন ছোটবাবু, চলুন। ছোটবাবু তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। তখন গরুর গাড়ি চালাচ্ছে, দ্রুত গতিতে গরুর গাড়ি ছুটছে। ছোটবাবু তপনকে বলল, কি হলো তপন? এত জোরে চালাচ্ছিস কেন? একটু আস্তে চালা। ছোটবাবু খেয়াল করলো তপন যেন কেমন বিড়বিড় করে কি সব বলছে। ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোদের জন্য আমি আমার বাপ মাকে এই পৃথিবী থেকে হারিয়েছি। আমার পুরো জীবনটা তোরা নষ্ট করে দিয়েছিস, হ্যাঁ? এই তপন, তুই এসব কি বলছিস? আর এই রাস্তা দিয়ে তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? এই থামা থামা থামা, গাড়ি থামা, গাড়ি থামা তপন। তপন গাড়ি চালাতে চালাতে ছোটবাবুর দিকে ঘুরে তাকায়, আর তৎক্ষণাৎ ছোটবাবু বুঝতে পারে পুরো শরীরটা তপনের হলেও তার মাথাটা তপনের নয়, মুখটা অন্য কারো। সে খিলখিল করে হাসতে লাগলো। ছোটবাবু খুব ভয় পেয়ে বলে উঠল, এই এই কে 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 তুমি? তুমি তো তপন নও। কে কে তুমি? কে? এই আমি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমায় ছেড়ে দাও, আমায় তুমি ছেড়ে দাও। তুই সেই বলয়কে ভুলে গেলি? সেই ছোট্ট বলয়। বলয় মানে সেই হরিহরের ছেলে যাকে আমি সেই ছোটবেলায় দেখেছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ছোট্ট বলয় যার সম্পত্তি তুই কেড়ে নিবি বলে ওই ছোট্ট বাচ্চা তার মাকে গ্রাম ছাড়া করেছিলি। মনে পড়ে? তোদের শেষ করতে আমি আবার ফিরে এসেছি। তখন রূপে বলয়ের ভূত নগেন্দ্রনাথ মুখার্জিকে গাড়ি থেকে নামিয়ে তার পা ধরে টানতে টানতে নিয়ে যায় জমিতে। তারপর জমির মাঝখানে নিয়ে গিয়ে তার গলা টিপে ধরে সে। যন্ত্রণায় ছটপট করতে করতে ছোটবাবু মারা যায়। এরপর তপন সেখান থেকে উধাও হয়ে যায়। কিছুক্ষণ পর সেখান দিয়ে এক গ্রামবাসী যাচ্ছিল। সে ছোটবাবুর মৃতদেহটা দেখতে পায়। তৎক্ষণাৎ সে গোটা গ্রামে ব্যাপারটা জানিয়ে দেয়। সবাই সেখানে এসে উপস্থিত হয়। কি গো রতন, এসব কি হচ্ছে আমাদের গ্রামে? দিনের বেলায় যদি এইভাবে মানুষকে মারে তাহলে সে রাতে কি করবে? আমাদের যে বাড়ি থেকে আর বেরোনো যাবে না দেখছি। তাই তো দেখছি গো গোপাল। খুড়ো, আমি এক্ষুনি দেখে আসলাম শান্তি চক্রবর্তী আর বিশু আগুনে পুড়ে মরে গেছে। এখন আমাদের কি হবে খুড়ো? তোমরা সবাই একটা জিনিস কি খেয়াল করেছো?
তপন কিন্তু এখানে নেই, আর ওই শান্তি চক্রবর্তীকে ডাকতে গিয়েছিল বিশুর সাথে, আর তারপর ওই ছোট বাবুকে নিয়ে বেরিয়েছিল। সেটা তো ভেবে দেখিনি রতন, তুমি তো ঠিকই বলেছ, ওই তপনই এই সমস্ত কিছু করছে। ওর মুখের কথা শেষ হওয়ার সাথে সাথেই তপন কোথা থেকে হুট করে এসে হাজির হয় আর বিকট ভাবে হাসতে থাকে। তাকে দেখে গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে যায়। তপন তখন খুব গম্ভীর ভাবে বলে ওঠে, তোমরা ঠিকই ভেবেছ, এসব আমারই কাজ। কাউকে ছাড়বো না, আমি কাউকে না। এই সারা গ্রাম আমি তছনছ করে দেব, তোরা কেউ বেঁচে থাকতে পারবি না। আমাকে আর আমার মাকে গ্রাম ছাড়া হতে হয়েছিল, তখন কেউ সহানুভূতি দেখায়নি। সবাই মিলে আমাকে আর আমার মাকে গ্রাম ছাড়া করেছিল। তোদের সবাইকে মরতে হবে। বলতে বলতে তপন হরিহরের ঘরের দিকে চলে যায়। গ্রামবাসীদের চোখে মুখে ভয় ফুটে উঠেছে। কিছু বছর আগে তারা কি ভুল করেছিল সেটা তারা আজ বুঝতে পারছে হাড়ে হাড়ে। রতন কাকা বলল, তোমরা সবাই বাড়ি ফিরে যাও, আরে হ্যাঁ, কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না, সবাই বাড়ির মধ্যেই থাকবে। আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। কিন্তু রতন, তুমি কোথায় যাবে? ওই ভূত যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? ও ভূত হলেও ও আমার কোনো ক্ষতি করবে না। ওকে আমি ছোট থেকে চিনি, ও আমার কোনো ক্ষতি করতেই পারে না। এবার যদি করেও তা গ্রামের ভালোর জন্য। যদি আমি আমার জীবন দিয়ে দিই তাতে আমার কোনো দুঃখ নেই, তবে একটা চেষ্টা তো অন্তত করে দেখতেই হবে। কোথায় যাবে তুমি? ও তো শান্তি চক্রবর্তীকে মেরে দিয়েছে। এখানে তো আর কোনো গুণিন নেই। আছে আছে, একজন আছে যে সমস্যার সমাধান করতে পারবে। বাসন্তীপুর জঙ্গলে একজন মহান সাধক থাকে বলে আমি শুনেছি। তার কাছে গিয়ে একবার দেখা যেতে পারে। তিনি আশা করি আমাদের নিরাশ করবেন না। রতন কাকার কথা মতো গ্রামের সবাই যে যার বাড়ি গিয়ে দরজা জানলা বন্ধ করে দিল। তারপর ঘরের ভেতরেই সবাই বসে রইল। রতন কাকা বাসন্তীপুর জঙ্গলের দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে সাধু বাবাকে দেখতে পেল সে। রতন কাকা সাধু বাবাকে সব ব্যাপারটা খুলে বলল। সব শুনে সাধু বাবা বলল, এর জন্য আমিও কিছুটা দায়ী। আগাগোড়া না ভেবে বলয়কে তন্ত্র সাধনা শিখিয়েছি আমি। ভেবেছিলাম ও তন্ত্র সাধনা শিখে আমার মতো মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু ওর এত বড় স্পর্ধা। ও গ্রামের নিরীহ লোকের ক্ষতি করতে চলেছে। আজ ওর শেষ দিন। রতন কাকা সাধু বাবাকে নিয়ে গ্রামে পৌঁছায়। তখন রাত্রি হয়ে গেছে। তারা বলয়ের বাড়ির কাছে এসে উপস্থিত হয়। সাধু বাবার হাতে রয়েছে একটা মশাল। মশালটা নিয়ে সাধু বাবা এদিক ওদিক কি যেন খুঁজতে লাগলো। আর তারপরই সবকিছু দেখে সাধু বাবা বুঝতে পারল যে বলয় কি করেছে। চমকে উঠল সাধু বাবা। ও এক ভয়ঙ্কর যজ্ঞ করেছে।
ও এতটাই প্রতিশোধ নেওয়ার আগুনে জ্বলছিল, নিজের প্রাণের মায়া ত্যাগ করে যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছে। বাবা, ও আসছে বাবা, কিছু একটা করুন। তপনরূপী বলয়ের ভূত সাধু বাবা আর রতন দাদুর দিকে এগিয়ে আসছে। আর তখনই সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ শুরু করে। সাথে সাথে কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সাধু বাবা আরো জোরে মন্ত্র উচ্চারণ করছে। চারিদিকের গাছপালাগুলো নড়ে নড়ে উঠছে, কিন্তু বলয় এগিয়েই আসছে। সাধু বাবার কোনো মন্ত্রই যেন এখন কাজ করছে না। রতন দাদু ভয়ে হাত জোর করে বলয়ের কাছে গ্রামবাসীদের জীবন ভিক্ষা চায়। বলয়, শান্ত হ বলয়। এই যারা তোর ক্ষতি করেছিল তাদেরকে তো তুই মেরে ফেলেছিস, তাহলে কেন নিরীহ গ্রামবাসীদের এখন মারছিস? ওদের কি দোষ বল? তুই এদেরকে ছেড়ে দে বাবা, হ্যাঁ তুই এদেরকে ছেড়ে দে। বলয় খুব রেগে গিয়ে বলে, গ্রামবাসীরা কিছু করেনি, ওরা আমাকে আর আমার মাকে এই গ্রাম থেকে বার করে দিয়েছিল। সব কি ভুলে গেলে রতন দাদু? এদের জন্য আমার মা আজ আমার কাছে নেই। আমার চোখের সামনে আমার মাকে ছটফট করে মরতে দেখেছি। আমি কি করে ভুলে যাব? কাউকে ছাড়বো না। তোমারও খুব মরার শখ হয়েছে না এই বুড়ো বয়সে? তুমি আবার সাধু বাবা ডেকে এনেছো আমাকে বন্দি করবে বলে? তুমি আমার শত্রু রতন দাদু, তোমাকেও আমি ছাড়বো না। বলয় রতন দাদুর গলা টিপে ধরে। রতন দাদু ছটপট করতে থাকে। সাধু বাবা তার কোনো মন্ত্র কাজ হচ্ছে না দেখে তার হাতে থাকা মশালটা বলয়ের করা যজ্ঞের ওপর ছুঁড়ে মারে। সেই ছাইটাতেই তখন আগুন লেগে যায়। এদিকে বলয় তখন রতন দাদুকে ছেড়ে দিয়েছে, বিকট চিৎকার করছে, তার যেন প্রচুর যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তপনের শরীর থেকে বলয় বেরিয়ে যায়। তপনের নিথর মৃতদেহটা ধপ করে মাটিতে পড়ে যায়। বলয়ের আত্মা যন্ত্রণায় চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে যায়। তোমাদের গ্রাম এখন এই অভিশাপ থেকে মুক্ত। তবে আর কখনো তোমরা এই অন্যায় কাজ এই গ্রামে কারোর সাথে হতে দেবে না। প্রতিশোধের আগুন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা দেখলেন তো। গ্রামবাসীরা ধীরে ধীরে হরিহরের বাড়ির ভেতরে প্রবেশ করে। একটা কালো অন্ধকার অধ্যায়ের অবসান হয়েছে। তারা সবাই হাত জোর করে হরিহরের সাথে করা অন্যায়ের জন্য তার কাছে ক্ষমা চায়। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।